আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলার পার্ট 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটাই তোমাদের সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের এর আগে যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে প্রশ্ন বাছাই করে নিয়ে তৈরি করা হয়েছে। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো প্রশ্নগুলো কী আছে, ঠিক উত্তরটি বেছে লেখো। এখানে 5টা প্রশ্ন আছে। তারপরে দেখো খুব সংক্ষেপে নিচের উত্তরটি লেখো। এখানে দেখো 10টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। তারপরে দেখো 3 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে 2টো প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 5। তারপরে আছে দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। তারপরে আবার দেখো এখানেও 5টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। তারপরে সবশেষে একটি পত্র রচনা করো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই এর উত্তরগুলো আমরা কি লিখব। দেখো প্রথম প্রশ্ন আছে, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 100, 150, 175, 200। তো এর উত্তর হবে 200 বছর। আচ্ছা, ভিডিওটি একটু লম্বা হবে যেহেতু 50 নম্বরের প্রশ্ন, তাই জন্য তোমরা ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখবে। কোকোনদ হলো শ্বেতপদ্ম, রক্তপদ্ম, নীলপদ্ম নাকি হলুদ পদ্ম? উত্তর হবে রক্তপদ্ম। পাখি সব করে রব রাতি পোহাইল কবিতাটির রচয়িতা আশরাফ সিদ্দিকী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার, যোগীন্দ্রনাথ সরকার? উত্তর হবে আশরাফ সিদ্দিকী। শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায় নাকি কলকাতায়? উত্তর হবে বাঁকুড়ায়। খোকনের বাড়ির সামনেই ছিল একটি বটগাছ, ইউক্যালিপটাস গাছ, নারকেল গাছ, বকুল গাছ? উত্তর হবে ইউক্যালিপটাস গাছ। তারপর দেখো এবার 2 নম্বরের প্রশ্নগুলো চলে আসছি। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? উত্তর লিখবে, প্রশ্নে উদ্ধৃত প্রশ্নসূচক বাক্যটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্পে পাগলা গণেশকে করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন, আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে। কাগজে লেখা কবিতা ভাসিয়ে দিচ্ছি বাতাসে, কেউ যদি পুড়িয়ে পায় আর সেটা পড়তে আগ্রহ প্রকাশ করে তাহলে পড়বে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর লিখবে, মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত মাই নেটিভ ল্যান্ড অংশটুকু গৃহীত হয়েছে। এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। 21-এর কবিতায় কোন কোন গানের সুর প্রসঙ্গ রয়েছে? উত্তর লিখবে, আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা নামক কবিতায় পাখি সব করে রব, মাতৃভূমি বাংলাদেশ, ভাটিয়ালি, জারি সারি, এমনকি ছোটবেলায় মায়ের মুখে শোনা নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে। তারপরে দেখো, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথা বলেছেন? উত্তর লিখবে, রামকিঙ্কর বেইজের আত্মকথা নামক গল্পের গল্পকথক নন্দলাল বসুর স্মৃতিচারণায় প্রশ্নে উদ্ধৃত বাক্যটি বলেছেন। তারপরে আছে 5 নম্বর প্রশ্ন, খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হলো? উত্তর লিখবে, বিখ্যাত গল্পকার বনফুলের লেখা খোকনের প্রথম ছবি নামক গল্পে খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু বলেন খোকনের সব ছবি নকল করা, তার নিজের কোনো ছবি নেই, অর্থাৎ সে যা দেখছে সেটাই এঁকেছে, নিজের থেকে কিছু আঁকেনি। এ কথা শুনেই খোকন অবাক হয়ে গিয়েছিল। তারপরে দেখো 6 নম্বর, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে? উত্তর লিখবে, এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায় সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে, একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না, কি আর হবে, সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে।
অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? এই উত্তরটা লিখলেই হবে। 7 নম্বর দেখো, জেমস এইচ কাজিন্স কে ছিলেন? এই দেখো তোমাদের প্রশ্ন দেখে নাও, 7 নম্বর প্রশ্ন, জেমস এইচ কাজিন্স কে ছিলেন? ঠিক আছে, এর উত্তরে তোমরা কি লিখবে? 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে অর্থাৎ 1919 সালে তিনি দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন। সেখানে থিওলজিক্যাল কলেজ এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ কাজিন্স। 2.8 এই ছবি আমি পরেও দেখেছি, কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে একথা এসেছে? উত্তর, মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন, এই ছবি আমি পরেও দেখেছি। এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে। তারপরে দেখো 9 নম্বর, তাদের রাজ্য হেরো অক্ষুণ্ণ কেমন, তাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তর লিখবে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় যারা মনে করে বিশাল অট্টালিকা তৈরির মধ্য দিয়ে নিজেদের নাম ধরে নাম এই ধরনের বুকে রেখে যাবেন, তারা ভুল করেছেন। কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোনো মানুষ পৃথিবীর নিজের নাম স্থায়ী করে রাখবেন, এটা আদৌ সম্ভব নয়। তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে না। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, নীরব এখানে অমর কিষানপাড়া, কিষানপাড়াকে অমর বলা হয়েছে কেন? উত্তর লিখবে, উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত চিরদিনের কবিতা থেকে। কিষানপাড়ার প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত, কোনো রকম ব্যস্ততা সেখানে নেই কোনো কোলাহল। দুর্ভিক্ষের পরেও কিষানপাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে উঠেছে, নিজ নিজ পেশায় কাজ করে চলে। দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না। তাই কিষানপাড়াকে কবি অমর বলেছেন। তারপর দেখো, এবার চলে আসছে 3 নম্বর প্রশ্নগুলি। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন হবে, জীবন হবে পদ্যময়, জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? উত্তর লিখবে, বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমগ্র কবিতাতেই ছন্দের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন। কবির মতে পরিবেশে অহরহই ঘটে চলেছে কোনো না কোনো ঘটনা, কোনোটি প্রাকৃতিক আবার কোনোটি যান্ত্রিক। প্রতিটি ঘটনায় রয়েছে নির্দিষ্ট ছন্দ। সঠিকভাবে আমরা মনোনিবেশ করতে পারি না, তাই আমাদের জীবনের প্রকৃত আনন্দ থাকে না। একাগ্রচিত্তে কান পেতে পরিবেশের ছন্দ বুঝতে পারলে কবির মতে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ অর্থাৎ পদ্যময় হয়ে উঠবে। 2 নম্বর প্রশ্ন দেখো, কুতুব মিনারের কথা রচনাংশ অনুসারে কুতুব মিনারের নির্মাণশৈলীর বিশিষ্টতা আলোচনা করো। উত্তর লিখবে, কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনারের নিদর্শন শুধুই এদেশে নয়, ইরান তুরানেও নেই। এটি সম্রাট কুতুবউদ্দিন আইবক নির্মিত এক বিজয় স্তম্ভ। কুতুব 5 তলার মিনার, প্রথম তলায় আছে বাঁশি ও কোণের নকশা, কুতুবের দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণের নকশা। চতুর্থ আর পঞ্চম তলাতে কি ছিল তা জানা সম্ভব নয়, কারণ তা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল। মিনারটির গায়ের কারুকার্য অতি অদ্ভুত। সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা এবং চক্রের নকশা, আর দেওয়ালে আরবি ভাষা লেখার সারি। গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের আর যাবতীয় কারুকার্য করেছেন হিন্দুরা। কুতুব মিনারের মিনারেটগুলি অপ্রতিদ্বন্দ্বী। তাহলে 3 নম্বরের সমস্ত প্রশ্ন হয়ে গেল। এবার চলে আসি 4 নম্বর প্রশ্নে। নির্দেশ অনুসারে উত্তর দাও। খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? উত্তর লিখবে, বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত সেসব আদিবাসীদের ভাষায় যে সব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ। 2 নম্বর, তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? উত্তর লিখবে,
বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশে ব্যবহৃত হয়েছিল পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। এভাবেই তদ্ভব শব্দ গড়ে উঠেছে। এবার চলে আসি 3 নম্বর, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। উত্তর লিখবে জ্যোৎস্না থেকে জোছনা, শ্রাদ্ধ থেকে ছেরাদ্দ, গৃহিণী থেকে গিন্নি, বৈষ্ণবত থেকে বৈষ্ণব, কুৎসিত থেকে কুৎসিত। এবার চলে আসি 4 নম্বর প্রশ্নে, বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্বস্বর চিহ্ন হবে, উদাহরণ দাও। উত্তরে লিখবে বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্বস্বর চিহ্ন হবে, উদাহরণ হলো গাঙ্গুলি, গাঙ্গুলি দীর্ঘকার হবে না, ও চ্যাটার্জি, চ্যাটার্জি দীর্ঘকার হবে না। তারপরে দেখো তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে যাও। উত্তর লিখবে অর্ধ তৎসম শব্দের উদাহরণ হলো কেষ্টু, বিষ্টু, বৈষ্ণব, গিন্নি, পেন্নাম, চরিত্রীর, চিত্তির, মিত্তির, সত্তর, পুত্তুর, কীর্তন, সূর্যি। তদ্ভব ও সংস্কৃত শব্দের মধ্যে এক বা একাধিক বিবর্তনের স্তর পাওয়া যাবে, যেমন হস্ত, হত, হাত, হাত থেকে হাত। অর্ধ তৎসম ও সংস্কৃতের মাঝে এমন কোনো স্তর নেই। ঠিক আছে, তাহলে এখানে 4.5 নম্বর প্রশ্নগুলো হয়ে গেল। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রি, র, পেট্টান্তস্ব এই 3টি বর্ণের পরের শব্দের মধ্যে দন্ত্যন্য থেকে মূর্ধন্য হয়, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। উত্তর লিখবে ঋণ, বর্ণ, স্মরণ, বরণ, তৃণ, শীর্ণ, ঘৃণা ইত্যাদি। তারপরে দেখো 2 নম্বর, পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে শব্দের প্রথম স হয় পেটকাটা মূর্ধন্যস্ব, উদাহরণ দাও। উত্তর লিখবে মাতৃশ্বাসা এবং মাতৃশ্বাসা, মাতু যোগ শস, মাতৃ যোগ শস। এর বাংলা অর্থ হলো মায়ের ভগিনী, মাসি। পিতৃশ্বাসা, পিতৃ যোগ শস, এর বাংলা অর্থ হলো বাবার ভাই, কাকু অথবা জেঠু। ঠিক আছে, এবার দেখো পরেরটা, ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো। উত্তর লিখবে কনকনে শীত আমি একদম পছন্দ করি না। এখানে কনকনে হলো ভাব প্রকাশ ধন্যাত্মক শব্দ। 4 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো। তিক্ত থেকে তিত থেকে তেতো, এখানে দেখো শূন্যস্থানে বসবে তিক্ত। ঠিক আছে, তোমাদের প্রশ্নটাও দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো শূন্যস্থান পূরণ করো, তিক্ত, তিত, তেতো। 5.4 বানান সংশোধন করো। তোমাদের এরকম বানান দেওয়া আছে, পয়ে দীর্ঘ আছে, তো তোমরা এর উত্তরে তোমরা লিখবে পয়ে হস্যু, পুরস্কার বানান। ঠিক আছে, তারপরে হচ্ছে পত্র রচনা করো। তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদন পত্র লেখো, অর্থাৎ বিডিওর কাছে একটি আবেদনপত্র লিখতে বলেছে। উত্তর লিখবে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক পালগ্রাম ব্লক, তোমাদের ব্লকের নাম দিবে, তোমাদের জেলার নাম দিবে এখানে। বিষয় পালপাড়ায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। মহাশয়, মহাশয়া, আপনার নিকট সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমাদের পালপাড়ায় উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ জনসংখ্যা প্রায় 10,000-এর ওপরে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে কোনো পাঠাগার নেই। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মানস গঠন ও সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন। এছাড়া এলাকায় দৈনন্দিন পত্রিকা ও সাময়িক পত্রপত্রিকা পড়ার কোনো ব্যবস্থা নেই। এখানে পাঠাগার হলে তরুণরাও তাদের অলস সময়কেই জ্ঞানচর্চা, মানস গঠন ও সৃজনশীল চেতনার বিকাশে ব্যবহার করতে পারবে। লিখবে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, বিকাশে ব্যবহার করতে পারবে। তাছাড়া এলাকায় দৈনিক পত্রিকা ও সাময়িক পত্রপত্রিকা পড়ারও কোনো ব্যবস্থা নেই। এখানে একটি পাঠাগার হলে তরুণরাও তাদের অলস সময়কে জ্ঞানচর্চার মতো প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবে।
অতএব মহাশয়, পালপাড়ায় সকল বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে অতিসত্বর এখানে একটি পাঠাগারের স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে তোমরা ঠিকানা লিখবে, এখানে ধন্যবাদ জানাতে গ্রামের অধিবাসীদের পক্ষ থেকে দিয়ে তোমাদের গ্রামের অধিবাসীদের নাম লিখে দেবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের 50 নম্বরের সপ্তম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটি। তোমাদের বাকি সাবজেক্টগুলি খুব শীঘ্রই এই চ্যানেলে আনা হবে, তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং কখন কোন ক্লাস আনা হবে সেটি জানার জন্য তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে এবং একটি ফেসবুকের পেজ খোলা হয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, তাহলে কোন ক্লাস কখন দেওয়া হবে তার আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে।